আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই সুস্থ আছো, সুন্দর আছো, নিরাপদে আছো। আমি জুয়েল কিবরিয়া স্যার তোমাদেরকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি, অনলাইন ক্লাসে। তাই না, অনলাইন ক্লাসের এই সাহিত্য কোর্সটিও দেখতে দেখতে আমরা অনেক দূর পথ পাড়ি দিয়ে ফেললাম, তাই না? হ্যাঁ, আমরা প্রাচীন যুগ পার করলাম, মধ্যযুগ পার করলাম, আধুনিক যুগের সব মহা মালগুলি, রবীন্দ্র, নজরুল, মাইকেল, সবাইকে পেরিয়ে কিন্তু আমরা, তাই না, আস্তে আস্তে আমরা আমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যাচ্ছি আর কি। তা আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় তোমরা আমার সাথে ছিলে, সাহায্য করেছো, তোমাদেরকে আবারও শুভকামনা জানাচ্ছি। মিজান কেমন আছেন স্যার? ভালো আছে বাবা। ইসমাইল হোসেন, আজিজুন নাহার, মোহাম্মদ সাদিয়া তালুকদার, সাহা, মোনাস, তারপরে মাসুম, দ্রুত নামগুলি চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, রাকিব, তারপরে মণিশঙ্কর, আনিসুর রহমান, অনিরুদ্ধ, অরণ্য। গুরুজি প্রণাম। প্রণাম স্যারকে। ফুরফুরে মেজাজের লাগছে আজ। আচ্ছা, হ্যাঁ, ফুরফুরে মেজাজের লাগছে আজ একটা কারণ আছে। খুশির খবরটা তোমাদের একটু পরে দিচ্ছি। নৈবেদ্য প্রকাশিত হয় 1901 সালে, না তো 1903 সালে আবু সাইদ। নৈবেদ্য 1901 সালে না তো আবু সাইদ, নৈবেদ্য 1903 সালে। 1 সালে কেন বাবা? 1901 সালে কোথায় পেলে? নৈবেদ্য 1903 সালে। রবীন্দ্রনাথের স্ত্রী মারা যায় 1902 সালে, আর নৈবেদ্য প্রকাশিত হয় 1903 সালে। 1 সালে তুমি পেয়েছো কোথায়? তুমি মিস্টেক করেছো কোথাও। পিউদেব নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, সবার জন্য শুভকামনা থাকলো। স্যালুট উস্তাদ মুরাদুজ্জামান। হ্যাঁ, শিষ্য জিতে রহো। রঙিন রঙে স্যারকে অনেক সুন্দর লাগছে। আফরোজা, আপনি? হ্যাঁ, আফরোজা, মাঝখানে একটু সাদার মধ্যে ছিলাম, আজকে একটু আবার রঙিন হলাম। সালাম গুরু, রাজ্জাক রাজ। ঠিক আছে, সবাইকে শুভকামনা, ধন্যবাদ। ঠিক আছে, ওকে। তো আজকে একটু ফুরফুরে একটু আসি এই জন্য যে আজকেই বেশ কয়েকটা দিন গ্যাপ করে আজকে বইটা হাতে পেলাম, বুঝতে পেরেছ? হ্যাঁ, আমার অনেক বহুল প্রতীক্ষিত, অনেক কষ্ট করেছে এই বইটার জন্য বেশ কিছুদিন। তো কয়েকটা দিন পরে লকডাউনের কারণে কাজটি বন্ধ ছিল বেশ কিছুদিন, প্রেসের কাজ ভালো মতো চলছিল না, পুলিশ রাস্তায় ডিস্টার্ব দিচ্ছিল। আজকে প্রথম আমার সৌজন্য সংখ্যাটি হাতে পেয়েছে, আমার কপিটি আর কি, প্রেস থেকে আমাকে দিয়ে গেছে। আর তোমাদের জন্য সুসংবাদ আছে, তোমরা যারা অর্ডার করেছো, প্রি অর্ডার, আজকে অলরেডি কিছু বই রাতের গাড়িতে চলে যাবে কুরিয়ারে। আগামীকাল বাকি বইগুলি চলে যাবে ইনশাল্লাহ, আগামীকাল পরশুর মধ্যেই। তোমরা যারা বাংলা কোষ এই রয়্যাল এডিশনের এই বইটি প্রি অর্ডার করেছো, ঠিক আছে, হ্যাঁ, তোমাদের এই প্রি অর্ডার যারা যারা করেছো, তোমাদের সবার কাছে হাতে ইনশাল্লাহ কাল অথবা পরশুতে কুরিয়ার শেষ হয়ে যাবে। প্রকাশনী থেকে আমাকে ফোন দিয়েছিল, তো তোমরা ইনশাল্লাহ কি মোটা উম্মে হানি, এই বইটির পেজ হচ্ছে মাত্র 976, মাত্র 976 পেজের বই। তো 976 পেজের এই বইটি, এই বইটাতে সাহিত্যটাকে একটু চেষ্টা করেছি এনলার্জ করার, সাহিত্য অংশটাকে একটু। যে প্রি অর্ডার করে যারা রেখেছেন, আফরোজা, আমি তো বলেই দিলাম, যারা প্রি অর্ডার করেছেন কাল পরশু এই 2 দিন কুরিয়ারে যাবে। তো এইটা হয়তো যারা একটু কাছে ঢাকায় আছেন তারা হয়তো পরশু দিন পেয়ে যাবেন। এখন পেতে যে দেরির যতটুকু লাগবে, কাল এবং পরশু কুরিয়ারে চলে যাবে। এখন যেতে রাস্তার দূরত্ব যার যত বেশি সেভাবে পাবেন আর কি। তো ঠিক আছে, আশা করছি সবাই ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন। জি, তো আপনাদের ধৈর্যচ্যুতি ঘটেনি, এই জন্য ধন্যবাদ, শুভকামনা। জি, তো আমরা আজকে আরও আমরা যে কয়েকজন লেখক নিয়ে কথাবার্তা বলবো। আজকে শুরু করব আরেকজন মোটামুটি বিখ্যাত, মাঝারি মানের বিখ্যাত লেখক। আমরা আমাদের খুবই অতি গুরুত্বপূর্ণ, অতি বিখ্যাত, অতি মহা মালগুলি পড়িয়ে শেষ করেছি। মহামাল, মাইকেল মহামাল, ঠিক আছে,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলা সাহিত্যে যেগুলো মহামাল, রবীন্দ্রনাথ, নজরুল, মীর মোশাররফ, বঙ্কিম, জি মহামাল পেরিয়ে আমরা এবার মাঝামাঝি মাল, জি মোটামুটি মাঝারি মালগুলা এখন পড়ব। তাদের একজনের নাম হচ্ছে শওকত ওসমান, জি শওকত ওসমান। বিধান পাওয়ার প্রণিপাত হে জ্ঞানাবতার, তোমাকেও শ্রদ্ধা স্নেহাশীষ জানাচ্ছি। শরৎ বাবু নাকি জীবনানন্দ, শরৎ জীবনানন্দে যাব আমরা, তো শওকত ওসমান পড়বো আমরা আজকে। শওকত, জি লেখেন। শওকত ওসমানের জন্ম 1917 সালের 2 জানুয়ারি, 1917 সালের 2 জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রাম, শওকত ওসমানের জন্ম 1917 সালের 2 জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার, জি সবল সিংহপুর গ্রামে। পিতার নাম শেখ মোহাম্মদ ইয়াহিয়া, পিতার নাম শেখ মোহাম্মদ ইয়াহিয়া, মাতার নাম গুলজান বেগম। পিতার নাম শেখ মোহাম্মদ ইয়াহিয়া, মাতার নাম গুলজান বেগম। তাহলে একটু আচ্ছা, তাহলে দেখতে হবে নৈবেদ্য স্মরণ নিয়ে যদি কনফিউশন থাকে আবু সাইদ, তাহলে একটু আমি আর একটু দেখব, ঠিক আছে আবু সাইদ সহ আপনাদেরকে একটু বলছি, যদি নৈবেদ্য স্মরণ নিয়ে আপনারা একটু কনফিউজড হন, আমি আর একটু তথ্যপাত্য ঘেটে আগামী দিন আপনাদের একটু সঠিক সমাধান দিব, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। না, লাইব্রেরিতে পাওয়া যাবে না। নরানন্দ রয় রাজশাহীতে লাইব্রেরিতে পাওয়া যাবে। নাজমুল ইসলাম মাসুম, আপনারা রাজশাহীর অভাগাড়া 2-1-এ পেয়ে যাবেন, জি রাজশাহীর অভাগাড়া বৃহস্পতিবার থেকে হয়তো লাইব্রেরিতে পাবেন। আর বাংলাদেশের অন্যান্য জায়গায় অভাগাড়া সুভাগাদের আমাদের অনলাইনের মাধ্যমে নিতে হবে, জি জি মতিউর রহমান, হুমায়ুন আহমেদ পরাবন স্যার, জি পরাবন, তা একটু জি আস্তে আস্তে যাব, জি হুমায়ুন আহমেদ পড়াবো স্যার, জি হুমায়ুন আহমেদ পড়াবো, হুমায়ুন আজাদ পড়াবো, জি অনেককেই পড়াবো ভাই, একটু ধৈর্য ধরেন, জি আচ্ছা। তাহলে আমরা শওকত ওসমানের জন্ম কত সালে? 1917 সালের 2রা জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে। পিতার নাম শেখ মোহাম্মদ ইয়াহিয়া, মাতার নাম, জি মাতার নাম গুলজান বেগম, ঠিক আছে। স্ত্রীর নাম সালেহা ওসমান, জি 1 উইকেটে ফেলেছেন, ছোট হৃদয়ের সাহিত্যিক, জীবনে 1টা উইকেটই ফেলেছেন তিনি। স্ত্রীর নাম ছিল সালেহা বেগম। সালেহা বেগম, বিয়ের পরে নাম হয় কি সালেহা ওসমান। স্ত্রী সালেহা ওসমান। 4 পুত্র: বুলবন ওসমান, ইয়াফেস ওসমান, জানেসার ওসমান, আশফাক ওসমান। 4 সন্তান: বুলবন ওসমান, ইয়াফেস ওসমান,
জানেসার ওসমান, আশফাক ওসমান। এদের মধ্যে এই ভদ্রলোকের নাম আপনারা শুনে থাকবেন, ইয়াফেস ওসমান। বিজ্ঞান ও প্রযুক্তি জি প্রতিমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। জি, আমাদের এই শওকত ওসমানের পুত্র। হ্যাঁ, সাব্বির তুষার, তুমি কবিতার বই অর্ডার করেছো, আমার গল্পের বই অর্ডার করেছো, এই বইটির সাথে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ সাব্বির তুষার, তোমাকে শুভকামনা, ধন্যবাদ তোমাকে। তুমি আমার গল্প এবং কবিতার বই অর্ডার করেছো বাংলা কোষের সাথে, এই বইটির সাথে তুমি হয়তো সেই দুটি বইও পেয়ে যাবে। ওরা আজকে আমার কাছ থেকে নিয়ে গেছে, আমি ঠিক আছে তোমাকে লিখে দিয়েছি। আচ্ছা, ছেলেদের নাম পড়তে হবে না মণিশঙ্কর, ছেলেদের নামগুলি পড়তে হবে না, আমি জাস্ট জানানোর জন্য কৌতূহলবশত জানালাম। ছেলেদের নাম, স্ত্রীর নাম, এই তথ্যগুলি বিসিএস বা জবের পরীক্ষার জন্য খুব বেশি জরুরি না, খুব বেশি জরুরি না। আমরা কবিকে যেহেতু জানছি, সেই জন্য একটু পারিবারিক তথ্যগুলো জেনে রাখছি। আমি বুঝতে পারলাম? ঠিক আছে, মানে পুত্রের নাম, স্ত্রীর নাম, ডার্লিংয়ের নাম, এই তথ্যগুলি অত জরুরি না, বোঝা গেছে? তবু আমরা কবিকে যেহেতু জানছি, কবির সম্পর্কে একটু জানানোর জন্য একটু বলছি। জি, আর আমরা যাকে শওকত ওসমান বলে ডাকছি, সেই ভদ্রলোকের নাম শওকত ওসমানও নয়। এই ভদ্রলোকের প্রকৃত নাম কি? শেখ আজিজুর রহমান। শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। আসলে যার নাম আমরা শওকত ওসমান বলছি, এটি তার ছদ্মনাম, তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। প্রথম উপন্যাস বনি আদম। শওকত ওসমানের প্রথম উপন্যাসের নাম কি? বনি আদম। বনি আদম। 1943 সালে শওকত ওসমানের প্রথম উপন্যাস বনি আদম প্রকাশিত হয়। ঠিক আছে, তাহলে প্রথম জি বনি আদম, শওকত ওসমানের প্রথম উপন্যাসের নাম কি? বনি আদম। কিন্তু শওকত ওসমানের শ্রেষ্ঠ উপন্যাসের নাম কি? কৃতদাসের হাসি। শওকত ওসমানের শ্রেষ্ঠ উপন্যাসের নাম কৃতদাসের হাসি। প্রকাশকাল 1962। জি, শওকত ওসমানের প্রথম উপন্যাস বনি আদম 1943। তবে এতে 1943 এই সালটি মনে না রাখলেও, হ্যাঁ নাসরিন খাতুন, বিবিধ প্রসঙ্গ। হ্যাঁ ঠিক আছে, নাসরিন খাতুন, প্রথম প্রবন্ধ বিবিধ প্রসঙ্গ। জি ঠিক আছে। কৃতদাসের হাসি সালটা অতি জরুরি। 1962 সালে শওকত ওসমানের কৃতদাসের হাসি, যেটি শওকত ওসমানের শ্রেষ্ঠ উপন্যাস এবং প্রতীক ধর্মী উপন্যাস। কি জাতীয়? লিখে নেন, প্রতীক ধর্মী উপন্যাস। প্রতীক ধর্মী, তাহলে কৃতদাসের হাসি কি জাতীয় উপন্যাস? প্রতীক ধর্মী। এই উপন্যাসটি রচনার জন্য কি শওকত ওসমান দুটি পুরস্কার, বাংলা একাডেমি এবং আদমজি, এই একটি উপন্যাস লিখে, তাহলে এই উপন্যাসটি কি মাল ভাবেন, এই একটি উপন্যাস লিখে শওকত ওসমান কি করেছেন? দুটি পুরস্কার মেরে দিয়েছেন। একটি হচ্ছে 1962 সালে বাংলা একাডেমি পুরস্কার এবং 1966 সালে আদমজি পুরস্কার। ঠিক আছে। আর কৃতদাসের হাসির কাহিনীটা আমি জানতে চাইলে শেষে বলবো, শুধু জেনে রাখেন যে এই উপন্যাসটি মূলত শওকত ওসমান আরব্য রজনীর যে গল্প, 1001 রাতের গল্প, জানেন তো আপনারা, তাই না? জি, আরব্য রজনীর 1001 রাতের গল্পের যে শেষ গল্পটি, যে 1001 রাতের গল্পের যে শেষ গল্প, সেই গল্পটি থেকে, সেই গল্পটির নাম হচ্ছে জাহাকুল আব্দ। গল্পটির নাম কি? জাহাকুল আব্দ। এই গল্পের অনুকরণে লেখা। জি,
জাহাকুল আব্দ। তাহলে কৃতদাসের হাসি উপন্যাসটি আরব্য রজনীর যে গল্প 1001 রাতের সহস্র এক রাতের গল্প, সেই গল্পের তো কামরুনকে সারেঙ্গ আদমজি পুরস্কার পেয়েছিল 62 সালে। সমস্যা কি? সারেঙ্গ 62 সালে আদমজি পুরস্কার পেল, তো প্রবলেম কি বলো? এক বছরে কি বাংলা একাডেমি পুরস্কার একজনকে দেওয়া হয়? এই গাধি, অগা মগি যোগী কামরুনকে। এই যে এখন যে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়, সেটাকে প্রতি বছর একজন করে দেওয়া হয়? গাধা। 1962 সালে সারেঙ্গ আদমজি পুরস্কার পেলে প্রবলেম কি বল? কৃতদাসের হাসি তো 1962 সালে আদমজি পুরস্কার পায়নি রে গাধি। কৃতদাসের হাসি 1962 সালে বাংলা একাডেমি, 1962 সালে বাংলা একাডেমি, আর 1966 সালে আদমজি পুরস্কার। 1966 সালে আদমজি পুরস্কার। এই যে আরেক ছাগল পাওয়া গেছে, রুহুল আমিন, নোমান বিন রুহুল আমিন ছাগল। নোমান বিন রুহুল আমিন ছাগল। বললামই তোরে ছাগল, শুরুতেই তো বললাম। তুই কইছিলে এতক্ষণ যে কাল আর পরশুদিন, আজকে অলরেডি ডেলিভারি হয়ে গেছে রে গাধা। সুন্দরবন কুরিয়ার খোলা আছে গাধা, তোর সে প্রকাশনীর লোকজন ভালো করে জানে। আজকে অলরেডি দিয়েছে গদ্ধব, কাল আর পরশুদিন সবাই পেয়ে যাবি। বললাম এতক্ষণ কইছিলি গরু। তোরা টেনশন করছিস বলেই তো ক্লাসের শুরুতেই আমি বইটার কথা বললাম। তো এবার এতক্ষণে আসছিস স্যার পাঠাইলে ভালো হইতো। তোদের ভালো হওয়ার জন্য তো আমি শুরুতেই বললাম। মিস কল পার্টি কই থেকে ঢুকে ডিস্টার্ব মারতেছে। তাহলে কৃতদাসের হাসি উপন্যাসটি আরব্য রজনীর সহস্র এক গল্পের কি জাহাকুল আব্দ। এই গল্পের সরাসরি অনুবাদ না, কিন্তু এই গল্পের অনুকরণে কি লেখা। আচ্ছা, আমি আবার বলছি, কাহিনীটা আপনার শুনতে চাইলে আমি শেষে আবার বলবো যে অন্যান্য উপন্যাসের মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক 4টি গুরুত্বপূর্ণ উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক 4টি গুরুত্বপূর্ণ উপন্যাস আছে। তার অতি জরুরি মনে রাখবেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জাহান্নাম হইতে বিদায়। জাহান্নাম হতে বিদায় 1971 সালে এটি প্রকাশিত হয়। শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জাহান্নাম হইতে বিদায় 1971 সালে উপন্যাসটি প্রকাশিত হয়। এরপরে একটি উপন্যাস হচ্ছে নেকড়ে অরণ্য, তারপরে হচ্ছে 2 সৈনিক জলাঙ্গি। সালগুলি জরুরি না, তারপরেও যদি মনে রাখতে চান 1973, 1973, 1974। জি। জাহান্নাম হতে বিদায় 1971, নেকড়ে অরণ্য 1973, 2 সৈনিক 1973, জলাঙ্গি 1974। তাহলে এগুলি হচ্ছে শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তাহলে কোনটি জলাঙ্গির উপজীব্য বিষয় কি, নেকড়ে অরণ্যর উপজীব্য বিষয় কি, 2 সৈনিকের উপজীব্য বিষয় কি, তাই না? নিচের কোনটি শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা? এগুলো আসতে পারে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, যেহেতু অতি গুরুত্বপূর্ণ, কাজেই একটু মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো একটু আলাদা করে মাথায় রাখবেন। এর বাইরে একটি আছে রাজা উপাখ্যান। এর মধ্যে মুক্তিযুদ্ধ আছে, তবে একটু রূপক আকারে, এই জন্য অনেক বই এটিকে মুক্তিযুদ্ধের উপন্যাস হিসেবে স্বীকৃত হয়নি। রাজা উপাখ্যানে স্বাধিকারের কথা আছে, স্বাধীনতার কথা আছে, মুক্তির কথা আছে, কিন্তু সরাসরি নাকি রূপক প্রতীক। শওকত ওসমানের প্রতীকধর্মী উপন্যাস
কৃতদাসের হাসি শওকত ওসমানের আরও একটি প্রতীকধর্মী উপন্যাসের নাম কি? রাজা উপাখ্যান। প্রতীকধর্মী উপন্যাস, অর্থাৎ লেখক স্বাধীনতার কথা, মুক্তির কথা বলেছেন, কিন্তু সরাসরি বলেননি, আকার ইঙ্গিতে বলেছেন। তার ফলে কোনো কোনো বইয়ে রাজা উপাখ্যানকেও মুক্তিযুদ্ধ ভিত্তিক বলা আছে, আর কোনো কোনো উপাখ্যানে বলা নাই। ঠিক আছে, তো এর বাইরে অন্যান্য উপন্যাসের মধ্যে কি, তাই না? তাহলে লিখে নেন শওকত ওসমানের অন্যান্য উপন্যাস: সমাগম, তারপরে চৌরসন্ধি। আমি আবার বলছি, সালের কোনো দরকার নাই, আমি নিশ্চিত বলছি, লিখে নেন। এই শওকত ওসমানের জন্ম মৃত্যু সাল বাদ দিয়ে, কৃতদাসের হাসির সাল বাদ দিয়ে অন্য কোনো সাল দরকার নাই, লিখে রাখেন। যদি আসে কোনো পরীক্ষায় কোনো দিন যদি এসে থাকে, আর ভবিষ্যতে যদি কোনো দিন আসে, আমাকে ফোন দিবেন। জি স্যার, এটা এই সাল যে এখানে দেয়, সাল পড়বেনই না আপনি ভাই, সাল আপনি পড়বেনই না। আমি বলছি, আমার কথাটা লিখে রাখেন, লিখে সিগনেচার করে রাখেন। শওকত ওসমানের জন্ম মৃত্যু সাল আর কৃতদাসের হাসি এই সাল বাদ দিয়ে, জি, আর কোনো সাল কোনো দিন কোনো পরীক্ষা আসবে না, লিখে রাখেন। যদি আসে কোনো সালে, যদি কোনো দিন এসে থাকে, আর ভবিষ্যতে যদি কোনো দিন আসে, আমাকে ফোন দিবেন। জি, আর যদি মনে করেন না স্যার আমি পড়বো, তাহলে পড়েন গা, দ্যাট ইজ ইউর খুশখুশ। আপনি সব সাল মুখস্থ করবেন, করেন, আমার কি। সাল যে বইয়ে যা খুশি দেওয়া আছে দেওয়া থাক। জি, সাল আপনার পড়ার দরকার নেই, আপনি পড়বেন জন্ম 1917 সালে, মৃত্যু 1998 সালে, কৃতদাসের হাসি 1962। আর যদি আরো একটু খুশখুশ মন চাই, তাহলে জাহান্নাম হইতে বিদায়, তার মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস 1971 সাল পড়বেন। এই 4টা সালের বাইরে বাংলাদেশের কোনো পরীক্ষা যদি শওকত ওসমানের আর কোনো সাল আসে, এই 50 বছরের বিসিএস যদি কোনোদিন এসে থাকে, আর ভবিষ্যতে কোনোদিন আসে, আমাকে ফোন দিবেন। জি, যদি বলেন না স্যার আমি তাও পড়বো, তাহলে পড়েন গা। সমাগম, চৌরসন্ধি লিখেছেন। জি, পতঙ্গ পিঞ্জর, পতঙ্গ পিঞ্জর, রাজ সাক্ষী, পতঙ্গ পিঞ্জর, রাজসাক্ষী, পুরাতন খঞ্জর। শওকত ওসমান রচিত উপন্যাস, শওকত ওসমান রচিত কি উপন্যাস। জি, তাহলে শওকত ওসমানের প্রথম উপন্যাস বনি আদম। আরেকটি উপন্যাস আছে, বিখ্যাত উপন্যাস শওকত ওসমানের জননী। কেউ কেউ জননীকেও বিখ্যাত উপন্যাসের মর্যাদা জি দিয়ে থাকেন, তবে এটা নিয়ে একটু দ্বিমত আছে। শওকত ওসমান জননী শওকত ওসমানের একটি উল্লেখযোগ্য উপন্যাস আর কি। জি, মুরাদুজ্জামান, উপাখ্যান মানে ঘটনা বাবা, উপাখ্যান মানে ঘটনা বা কাহিনী। উপাখ্যান শব্দের অর্থ হচ্ছে ঘটনা বা কাহিনী। জি, শওকত ওসমানের বিখ্যাত কিছু নাটক আছে। নাটক, জি, নাটক কি? আমলার মামলা, আমলার মামলা, তস্কর লস্কর, কাকরমণি। শওকত ওসমান রচিত নাটক। খঞ্জর, খঞ্জর মানে ছোরা, মুহিব, খঞ্জর মানে ছোরা, ছোট সাইজের ছুরিকে বলা হয় খঞ্জর। কোমরে গোজা থাকে, দেখেছেন? জি, রাজপুত্র যুবরাজদের একটা থেকে তলোয়ার লম্বা বড়, সেটা যদি কখনো ভেঙে যায় তখন তারা কি করে? খঞ্জর, একটা ছোট ছুরিকে বলা হয় খঞ্জর। জি, তাহলে নাটকগুলো কি কি? আমলার মামলা, তস্কর লস্কর, কাঁকর মণি, কাঁকর মণি। গল্প লেখেন, গল্প। যে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, ঈশ্বরের ঈশ্বরের
প্রতিদ্বন্দ্বী উভশৃঙ্গ মুনিব ও তাহার কুকুর জুনু আপা অন্যান্য গল্প। ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী উভশৃঙ্গ মুনিব ও তাহার কুকুর জুনু আপা ও অন্যান্য গল্প। প্রস্তর ফলক, প্রস্তর ফলক লিখেছেন জি, প্রস্তর ফলক। ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী উভশৃঙ্গ মুনিব তাহার কুকুর জুনু আপা অন্যান্য গল্প, প্রস্তর ফলক শ্রেষ্ঠ গল্প। আর মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গল্প গ্রন্থ আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক না, শওকত ওসমানের যোগ না, হ্যাঁ মণিশঙ্কর নয়ন একটু মিস করে ফেলেছো, শওকত ওসমানের যোগ না, যোগ হচ্ছে আবু ইসাহাকের। মণিশঙ্কর তোমার একটু মিস্টেক ঘটে গেছে, এটা হয় আমার বয়স হলে, আমার যখন বয়স হয়ে গেলে মাঝে মাঝে একটু গুলাই ফেলি, তোমারও হয়েছে আর কি। যোগ হচ্ছে শওকত ওসমানের না, যোগ হচ্ছে আবু ইসাহাকের। হ্যাঁ, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী নিয়ে একটু বলবো। ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী শওকত ওসমানের একটি গল্প গ্রন্থ, এখানে বেশ কিছু গল্প আছে। কোন গল্পটা নিয়ে বলবো বলেন? মতিউর রহমান প্রশ্ন করার জন্য প্রশ্ন করছেন না এমনি প্রশ্ন করছেন? ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী একটি গল্প গ্রন্থ যেখানে অনেকগুলি গল্প আছে, কোন গল্পটা শুনবেন বলেন? আচ্ছা, আর শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পের নাম হচ্ছে জন্ম যদি তব বঙ্গে। মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পের নাম জন্ম যদি তব বঙ্গে। শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প গ্রন্থের নাম হচ্ছে জন্ম যদি তব, মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প জন্ম যদি তব বঙ্গে। মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প গ্রন্থ জন্ম যদি তব বঙ্গে। শিশু সাহিত্য, শওকত ওসমান রচিত শিশু সাহিত্য, শওকত ওসমান রচিত শিশু সাহিত্য। ওটেন সাহেবের বাংলো, ওটেন সাহেবের বাংলো। গল্প গ্রন্থ তো একটা নির্দিষ্ট কাহিনী না, একটা গল্প গ্রন্থে অনেকগুলি ভিন্ন ভিন্ন গল্প থাকে, বুঝেন নাই? তো গল্প গ্রন্থ সম্পর্কে বলা যাবে যে ওটা গল্প গ্রন্থ, ঠিক আছে? আর প্রত্যেকটি গল্প আলাদা আলাদা। জননীর কাহিনী জি শুনতে চাইলে বলবো জি, আমি কৃতদাসের হাসি বলতে চাইলাম, আপনি জননী শুনতে চেয়েছেন, চেষ্টা করবো আমি জি। আচ্ছা, ওটেন সাহেবের বাংলো, তারপরে লেখেন একটা ডিগবাজি, মস্কুইটোফোন। ওটেন সাহেবের বাংলো, ডিগবাজি, মস্কুইটোফোন জি। খুদে সোশ্যালিস্ট, শিশু সাহিত্য, শওকত ওসমান রচিত, শওকত ওসমান রচিত শিশু সাহিত্য। ওটেন সাহেবের বাংলো, ডিগবাজি, মস্কুইটোফোন, খুদে সোশ্যালিস্ট। পুরাতন খঞ্জরকে গাজী মইনুল, কেউ কেউ বলছে বড় গল্প, কেউ বলছে উপন্যাস, একটু ঝামেলা আছে। গাজী মইনুল যেমন শরৎচন্দ্রের কিছু গ্রন্থ এমন আছে, রবীন্দ্রনাথেরও দু একটা আছে। মইনুল পুরাতন খঞ্জরকে কোনো বইয়ে গল্প লেখা আছে, কোনো বই উপন্যাস, একটু বড় টাইপের গল্প, ছোট সাইজের উপন্যাস, কেউ বলছে বড় গল্প।
পুরাতন খঞ্জর, জি। কোনো বইয়ে আছে গল্প, কোনো বইয়ে আছে উপন্যাস, কারণ এটি উপন্যাসের হিসাবে ছোট আর গল্পের আকারে কি অনেক বড়। আচ্ছা, অনুবাদ সাহিত্য লেখেন শওকত ওসমানের। অনুবাদ সাহিত্য, অনুবাদ গ্রন্থ টাইম মেশিন, তারপর নিশো, বাগদাদের কবি। টাইম মেশিন, নিশো, বাগদাদের কবি। শওকত ওসমান রচিত অনুবাদ গ্রন্থ। সন্তানের স্বীকারোক্তি, আরেকটি গ্রন্থের নাম দরকার নাই, তাও একটু লিখে রেখেছি, লুক তিনশি, কম প্রয়োজনে, তবে একটু জেনে রাখেন। শওকত ওসমান রচিত অনুবাদ গ্রন্থ টাইম মেশিন, নিশো, বাগদাদের কবি, সন্তানের স্বীকারোক্তি, লুক তিনশি। শওকত ওসমান বিভিন্ন ভাষার সাহিত্য থেকে কি করেছেন? অনুবাদ করেছেন। ওকে, বিশেষ করে বাগদাদের কবি, সন্তানের স্বীকারোক্তি, টাইম মেশিন, এই তিনটা গ্রন্থের নাম একটু বেশি করে মনে রাখবেন। জি, বাগদাদের কবি কার লেখা? শওকত ওসমানের লেখা। কি জাতীয় রচনা? অনুবাদ গ্রন্থ, টাইম মেশিন, নিশো। ওকে, জি। আচ্ছা, শওকত ওসমানের প্রবন্ধ গ্রন্থ লিখে নেন। শওকত ওসমান রচিত প্রবন্ধ গ্রন্থ, শওকত ওসমান রচিত প্রবন্ধ গ্রন্থ। খুব বিখ্যাত একটি প্রবন্ধ আছে, আপনারা সবাই জানেন, সংস্কৃতির চড়াই উতরাই। খুবই বিখ্যাত একটি প্রবন্ধ শওকত ওসমানের। লুক নিৎসি হতে পারে, লুক নিৎসি বা লুক তিনশি, ওই যে বললাম যে আমি, জি হতে পারে, ফারজানা আক্তার, লুক নিৎসি, ঠিকই বলেছেন। আমি কি তিনশি লিখেছি? সরি, লুক নিৎসি। থ্যাংক ইউ ফারজানা। হ্যাঁ, লুক নিৎসি, ঠিক আছে, থ্যাংক ইউ। শওকত ওসমানের সবচেয়ে দামি প্রবন্ধ গ্রন্থটির নাম কি? সংস্কৃতির চড়াই উতরাই। সংস্কৃতির চড়াই উতরাই। আরেকটি কি আছে? ভাষা ভাবনা। জি, সংস্কৃতির চড়াই উতরাই কার লেখা? পরীক্ষা প্রশ্ন হবে, সংস্কৃতির চড়াই উতরাই কার লেখা? শওকত ওসমান। ভাষা ভাবনা। খুব গুরুত্বপূর্ণ দামি কিছু স্মৃতি কথা আছে। স্মৃতি কথা, মুজিবনগর, খুবই গুরুত্বপূর্ণ একটি স্মৃতি কথা মুজিবনগর। তারপরে কাল রাত্রির খণ্ডচিত্র, কাল রাত্রির খণ্ডচিত্র, মুজিবনগর, কাল রাত্রির খণ্ডচিত্র। শওকত ওসমান রচিত অতি বিখ্যাত কিছু কি স্মৃতিকথা। স্বজন সংগ্রাম। জি, তাহলে মুজিবনগর বুঝতেই পারছেন, তাই না? হ্যাঁ, মেহেরপুরের উপজেলা মুজিবনগর। নাসরিন খাতুন, ঠিক আছে, আপনাদের মেহেরপুর উপজেলার মুজিবনগর, আমাদেরকে দাওয়াত দিন, আমরা যাবো। আমি অবশ্যই গেছি একবার, পরের জন্য। তো তাহলে আসবে মুজিবনগর কার লেখা, তাই না? আসতেই পারে, এত বুঝতেই পারছেন বর্তমান সময়ে। হ্যাঁ, এই গ্রন্থগুলি খুবই গুরুত্বপূর্ণ, বোঝা গেছে? বর্তমান সরকারের সময়ে এই টাইপের নামের গ্রন্থগুলি নিশ্চয়ই বুঝতে পারছেন, পরীক্ষার জন্য, বিসিএস এর জন্য, জবের জন্য। হ্যাঁ, মুজিবনগর
কালরাত্রি খণ্ডচিত্র, স্বজন সংগ্রাম, রচয়িতাকে শওকত ওসমান। কি জাতীয় রচনা? স্মৃতিকথা। যাদের যাদের বাড়ির পাশে তারাই যে লিখে রাখছেন, আমি কিন্তু নোট করে রাখছি, যখন বেড়াতে যাব দুপুরে কিন্তু খাবো আপনাদের বাসায়। এই যে আসাদুজ্জামান জি, নাসরিন খাতুন লিখে রাখছেন স্যার আমাদের বাড়ির পাশে। এরপরে যখন মুজিবনগর যাব আমি কিন্তু খুঁজে খুঁজে বের করবো আপনাদের, তাই না? দুপুরে কিন্তু খাওয়াইতে হবে, তখন কিন্তু আর পালায়েন না, বললেন না যে স্যার আমি তো বাসায় নাই। আচ্ছা, আত্মজীবনী। একটি আত্মজীবনী লেখা শুরু করেছিলেন, কিন্তু সেটি খুব বেশি বেশি দূর আগায়নি। রাহনামা। শওকত ওসমান একটি আত্মজীবনী লেখা শুরু করেছিলেন, কিন্তু সেটি খুব বেশি দিন স্থায়ী হয়নি, মানে খুব বেশি দূর লিখতে পারেননি, অল্প কিছুটা লিখেই তারপরে তিনি মারা যান। মানিকগঞ্জের ঘিওর মোহাম্মদ জামান। আমি ঘিওর কলেজে চাকরি করেছি 1 মাস। ঘিওর সরকারি কলেজে মোহাম্মদ জামান, ঘিওর সরকারি কলেজে বাবা আমার কর্মজীবন ছিল 1 মাসের। হ্যাঁ, নদীর পাশে খুবই সুন্দর কলেজ, ভালো লেগেছিল, কিন্তু রাজশাহী থেকে অনেক দূরে বলে আমি আর চাকরি করিনি মানে বদলে নিয়ে চলে এসেছি। ঘিওর সরকারি কলেজে 1 মাস ছিলাম। তো মোটামুটি এই হচ্ছে আমাদের কি শওকত ওসমান। আর একটি রম্য রচনা আছে, একটি রম্য রচনা, নিজস্ব সংবাদদাতা প্রেরিত। জি, শওকত ওসমান রচিত রম্য রচনা, শওকত ওসমান রচিত রম্য রচনা, নিজস্ব সংবাদদাতা প্রেরিত। রম্য রচনা, বুঝতে পারলেন? একটি রম্য রচনা, তার নিজস্ব সংবাদদাতা প্রেরিত। তো শওকত ওসমান 1998 সালে, জি 1998 সালে মারা যান। তারিখ যদি জানতে চান তাহলে 14 মে। তারিখ দরকার নাই, তারিখ শওকত ওসমান এত বেশি গুরুত্বপূর্ণ নয় যে তারিখটা আপনার মনে রাখতে হবে, চাইলে মনে রাখতে পারেন, এই সালটা জরুরি। 1998 সালের 14 মে শওকত ওসমান মারা যান। জি, আর শওকত ওসমান একটু লেখাপড়া করেছেন, একটু বলে রাখি, খুব জরুরি তথ্য না তো বলে। শওকত ওসমান কলকাতা আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। শওকত ওসমান কলকাতা আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন, আলিয়া মাদ্রাসার, এবং পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স মাস্টার্স করেছেন। জি, কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন, তারপর আলিয়া মাদ্রাসায় শেষ করে সেখান থেকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ এবং এমএ ডিগ্রি লাভ করেছেন। তো আপনারা কাহিনী দুটি শুনতে চেয়েছেন, আমি সংক্ষেপে, আসলে প্রিলিতে এত কাহিনীর খুব বেশি দরকার নাই, তারপরে যেহেতু আমি বলেছিলাম যে একটু আপনাদের শোনাবো, যাতে রিটেনে গিয়েও এগুলি আপনাদের কাজে লাগে। আর সুন্দরবন বেড়াতে যাব, হ্যাঁ সুন্দরবন অবশ্যই বেড়াতে যাব। জি, আর একটু বয়স হইলে গেলে কি করব বলেন? খালি ভ্রমণ করব। রবীন্দ্রনাথ যেমন বিশ্ব ভ্রমণে বেরিয়েছে, আমি না হয় বিশ্ব ভ্রমণে যেতে পারবো না, আমি তো বাংলাদেশ ভ্রমণে তো যেতে পারবো। আর এই যে আপনারা থাকবেন 64 জেলায়, এক একটা জেলা এক একদিন করে বেড়াবো ইনশাল্লাহ। জি, আমি খুব ভ্রমণ পিপাসু মানুষ, ইচ্ছা আছে, শখ আছে, স্বপ্ন আছে, যদি সময় সুযোগ পাই সারা বাংলাদেশে জি বেড়াবো ইনশাল্লাহ। মণিশঙ্কর আলিয়া নামে সবকিছু সারে নখদর্পণে রাখতে হয়, তাই না? গুরুগিরি করতে হলে অনেক কিছুই কি মনে রাখতে হয়, নাহলে শিষ্যরা মানবে কেমনে বলো? আচ্ছা, তো আগে কোনটা শুনবেন? আচ্ছা, আগে কৃতদাসের হাসিটাই শোনেন। জি, কৃতদাসের হাসিটা শুনে নেন। আসবো বাবা, সবার দাওয়াত কবুল করলাম, আর কাউকে আলাদা করে দাওয়াত দিতে হবে না। আমি সবার দাওয়াতে, যে অনন্যা কারণ ইন্ডিয়া থেকে দাওয়াত দিছে, ইন্ডিয়া আসবেন স্যার। হ্যাঁ অনন্যা, অবশ্যই যাব। জীবনে এখনো তাজমহল দেখতে পাইনি, এটা হইল বলেন? কবে সৃষ্টিকর্তা মিস কল দিলে তো চলে যেতে হবে। ইন্ডিয়া তো অবশ্যই যাব, পরিবেশ পরিস্থিতি সুযোগ পেলেই যাব। একবার গিয়েছি, কিন্তু তাজমহল পর্যন্ত যাওয়া হয়নি।
কলকাতা গেছি আর কি, যাব ইনশাল্লাহ। সবার দাওয়াত নিলাম বাবারে, সবাই আর আলাদা করে দাওয়াত দিস না, টাইম নষ্ট হবে। সবার দাওয়াত নিলাম, সবাই আমার মেসেঞ্জারে কার বাড়ি কোথায় আমাকে বলে দিও, আমি নির্দিষ্ট সময় গিয়ে গিয়ে হাজির হব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ডেইজি, হ্যাঁ বলবো, জননীর কাহিনীও বলবো ডেইজি। হ্যাঁ আমি কথা দিয়েছি যখন সংক্ষেপে হলেও বলবো, কিন্তু আমার বিপদটা তো ওখানেই, বিপদটা তো ওখানে যে সংক্ষেপে বলতে পারি না। সংক্ষেপে বলতে গেলেই কি বড় হয়ে যায়, তারপরে চেষ্টা করব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। না, আমি এই ক্লাসে কার বাড়ি কোথায় শুনতে চাই না, আমি মেসেঞ্জারে দেখতে চাই, অথবা আমার জুয়েল কিবরিয়া ফেসবুক গ্রুপে আপনারা কার বাড়ি কোন জেলায় সেই জায়গার দর্শনীয় স্থানগুলোর ছবি দিয়ে পোস্ট করবেন। জি, আমি বেড়াতে যাব। আমি এই ক্লাসে এই দেখতে চাই না যে স্যার আসেন, ক্লাসের তো ফর্মালিটিস। আমি আমার যে বিসিএস প্রস্তুতি গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা যে জেলার মানুষ সেখানকার যে দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থান, সেগুলির কি ছবি দিবেন, দিয়ে আমাকে নক করবেন। জি, আমি যাব। বুঝতে পেরেছেন? আপনাদের বলে রাখলাম, যারা সত্যিকারই মনে করেন যে স্যার আমার এলাকায় এরকম ঐতিহাসিক স্থাপনা আছে, তারপরে প্রাকৃতিক দৃশ্য আছে, আমাকে আমার ফেসবুক গ্রুপে কিছু ছবি তুলে বর্ণনা দিয়ে ছবি টবি তুলে আমার ফেসবুক গ্রুপে জুয়েল কিবরিয়া বিশেষ প্রস্তুতিতে আপনারা নক করে রাখবেন, দিয়ে রাখবেন। আমি গ্রুপে পোস্ট দিব, তাহলে অন্যরাও যাবে। জি, আমরাও যাব। জি, ওকে। তো কৃতদাসের হাসিতে আসি, বাগদাদের এই কৃতদাসের হাসি নিয়ে, আচ্ছা, খলিফা হারুনুর রশিদ। কৃতদাসের হাসির নায়ককে খলিফা হারুন আর রশিদ, বাগদাদের খলিফা হারুন আর রশিদ। তো সেই হারুন আর রশিদ, আচ্ছা আপনাদের একটি কথা তথ্য একটু বলে শেষ করি, না আর দাওয়াত নিব না, দাওয়াত নেওয়া শেষ। জি, আচ্ছা, এই উপন্যাসটি আপনারা জানেন যে পাকিস্তানি সামরিক শাসন, আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে রচিত হয়েছিল। ভালো করে শুনবেন। কৃতদাসের হাসি প্রতীকধর্মী উপন্যাস, প্রতীকধর্মী। এই উপন্যাসের মধ্য দিয়ে শওকত ওসমান কি পাকিস্তানি আইয়ুব সরকারের যে নিপীড়ন নির্যাতন, সে আইয়ুব সরকারকে কটাক্ষ করে তিনি এই উপন্যাসটি লিখেছিলেন, কিন্তু সরাসরি লেখেননি। আইয়ুব খানের পরিবর্তে নাম দিয়েছেন কার? বাগদাদের খলিফা হারুন আর রশিদ। এইভাবে তিনি নামকরণ করেছেন। এবং এই উপন্যাসটির জন্য সেই সময় পাকিস্তান সরকারের সবচেয়ে বড় পুরস্কার আদমজি। পাকিস্তানি আমলে সাহিত্যের সবচেয়ে দামি পুরস্কারের নাম কি? দামি পুরস্কারের নাম আদমজি পুরস্কার। এখন যেমন বাংলাদেশের স্বাধীনতা পদক, বুঝতে পারলেন, স্বাধীনতা পুরস্কার, স্বাধীনতা পদক, পাকিস্তানি আমলে সবচেয়ে বড় পুরস্কারের নাম ছিল আদমজি পুরস্কার। তো কৃতদাসের হাসি উপন্যাস রচনার জন্য দেখেন, যেই সরকার বাংলা ভাষাকে অবজ্ঞা করে, যেই সরকার বাংলা ভাষাকে অবজ্ঞা করে, বাংলা ভাষাকে ঘৃণা করে, বাংলা ভাষা রাখবেই না, সেই পাকিস্তান সরকার কৃতদাসের হাসি এই উপন্যাসটার জন্য কি আদমজি পুরস্কার দিয়েছে। এবং আদমজি পুরস্কার পাওয়ার, এবং আদমজি পুরস্কার কার হাত থেকে নিয়েছেন শওকত ওসমান জানেন? আইয়ুব খানের হাত থেকে। যেই উপন্যাসে আইয়ুব খানের বিরুদ্ধে, পাকিস্তানি শোষণের বিরুদ্ধে আইয়ুব খানকে কটাক্ষ করে আইয়ুব খানের শাসনকে নিন্দা জানিয়ে এই উপন্যাসটি লেখা হয়েছে, সেই আইয়ুব খানের হাত থেকে শওকত ওসমান আদমজি পুরস্কার নিচ্ছেন। এবং পুরস্কার নেওয়ার পরে তাকে একটা সাক্ষাৎকার নিয়েছিল সাংবাদিকরা। সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি যে এই কৃতদাসের হাসির জন্য পুরস্কার পেলেন, আপনার অনুভূতি কি? আপনার অনুভূতি কি? শওকত ওসমান বলেছিল যে আমি পাকিস্তান সরকারের গালে চড় মেরেছি। এই উপন্যাসটা লিখেছি তাদের গালে চড় মারার জন্য, কিন্তু এই বেটাদের গন্ডারের চামড়া বুঝেনি। ওরা আমাকে কি ফুলের মালা দিয়েছে, পুরস্কার দিয়েছে। আমি ওদেরকে থাপ্পড় দিয়েছি, এই উপন্যাসের মধ্য দিয়ে আমি ওদেরকে থাপ্পড় দিয়েছি, থাপ্পড়। আর বিনিময়ে ওই গন্ডারগুলি বোঝেনি, বিনিময়ে কি করেছে? পুরস্কার দিয়েছে। কেন পুরস্কার দিয়েছে? ওরা ভেবেছে, পাকিস্তানি শাসকরা ভেবেছে যে এই উপন্যাসটা কি ইসলামের উপন্যাস। বাগদাদের খলিফা হারুন আর রশিদের কথা আছে, এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রকে বাগদাদের খলিফা হারুন আর রশিদ। পাকিস্তান সরকার মনে করেছে এই উপন্যাসটা কি ধর্মীয় উপন্যাস, ধর্মীয়, এটা ভেবে আসলে পুরস্কার দিয়েছে। কিন্তু আসলে এটি কি, এটি
আসলে পাকিস্তান সরকারকে কটাক্ষ করে বা তাদের বিরোধিতা করে। তো যাই হোক, খলিফা হারুন রশিদ বাগদাদের খলিফা, তার মনে খুবই কষ্ট, খুবই দুঃখ, অনেক শঙ্কা। কারণ খলিফা কিছুদিন আগে তার যে সামরিক প্রধান তাকে মেরে ফেলেছে। তার নাম হচ্ছে, আমি নামটা আপনাদের বলছি, এই নামটি আমি ভুলে যাচ্ছিলাম, জাফর বার্মাকি। জাফর বার্মাকি। হারুন রশিদ, খলিফা হারুন রশিদ, বাগদাদের খলিফা হারুন রশিদ, তার বোন প্রেম করেছিল তার যে উজির জাফর বার্মাকির সাথে। খলিফা হারুন রশিদের বোন প্রেম করেছিল কার সাথে? উজির আজম জাফর বার্মাকির সাথে। এতে হারুন রশিদ খুবই ক্ষিপ্ত হন, ক্রুদ্ধ হন, কারণ প্রেম করা ছিল অপরাধ, পাপ। প্রেম করা কি পাপ, মনে আছে তো আপনাদের? জি, প্রেম করা পাপ, মহাপাপ। প্রেমের জন্য শাস্তি কি? মৃত্যুদণ্ড। তো খলিফা হারুন রশিদ এই প্রেমের অপরাধে নিজের বোন এবং এই যে উজির আজম জাফর বার্মাকিকে কি করেন? মৃত্যুদণ্ড দেন। এবং মৃত্যুদণ্ড দেওয়ার পর থেকে তার মনের মধ্যে সবসময় একটা কি, একটা ভয়, একটা মানে সব ঘুমাতে পারেন না, রাতে ঘুমাতে পারেন না। ঘুমালে স্বপ্ন দেখেন, রক্তাক্ত হাত দেখেন, বোনের আত্মা এসে তাকে করছে। জাফর বার্মাকি তাকে মানে নানান কিছু, অর্থাৎ একটা বিভ্রান্তির মধ্যে মানসিক শান্তি নষ্ট হয়ে যায়। এবং তিনি রাজ্যে ঘোষণা করে দেন, এই রাজ্যে প্রেম করলে তার শাস্তি মৃত্যুদণ্ড, প্রেম চলবে না, প্রেম নিষিদ্ধ। কিন্তু রাতে তার ঘুম আসে না, ঘুম হয় না, কি করবে? ঘুম আসে না। তখন কি করে? মাসরুর, তার দেহরক্ষী বডিগার্ড জল্লাদ মাসরুরকে সাথে করে রাতে উঠে উঠে ঘুরে বেড়ায়, এখানে যায় ওখানে যায়। হ্যাঁ, ঘুরতে ঘুরতে হঠাৎ গভীর রাতে ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে একদিন ওই ধরেন এই বিশাল তো বিশাল প্রাসাদ চত্বর, এই প্রাসাদের চত্বরে যেমন রাজাদের মহল, রানীদের মহল, হাতিশালা, ঘোড়াশালা, অস্ত্রাগার, তাই না? এরকম থাকে। দাসদের আলাদা থাকার জায়গা, দাসমহল, দাসীমহল আলাদা আলাদা। তো হারুন রশিদ মাসুরের সাথে ঘুরতে ঘুরতে একদিন দাসদের কামরার দিকে, কৃত দাসদের জন্য কিছু থাকার জায়গা আছে, সেখানে যায়। কৃত দাসদের থাকার জায়গায় গিয়ে দেখতে শুনতে পায় যে কৃত দাসদের একটা ঘর থেকে হাসির আওয়াজ আসছে, হাসির আওয়াজ আসছে, মেয়ে কণ্ঠের আওয়াজ, হাসির আওয়াজ আসছে। তো দাসদের কক্ষ থেকে নারী কণ্ঠের হাসির আওয়াজ আসছে, খুবই বিস্মিত হন, এটা কেমন করে সম্ভব? দাসদের আলাদা থাকার জায়গা, দাসীদের আলাদা থাকার জায়গা। তো তখন খুব বিস্মিত হলেন। তো ভাবলেন যে হয়তো এমনি হয়তো মানসিক যেহেতু সমস্যায় থাকেন, মানসিক টেনশনে থাকেন, হয়তো ভুল শুনছেন। তো পরদিন আবার তার কৌতূহল, রাতে হাঁটতে বের হলেন, বের হয়ে আবার ভাবলেন যে দেখি তো। আবার রাতে গিয়ে সেই দাসদের যে থাকার জায়গা, সেখানে একটি কক্ষ থেকে সুন্দরী নারী কণ্ঠ দূর থেকে শুনলেন। পরদিন রাতে আবার গেলেন, মাসরুর সাথে আছে, কবি নওয়াজ সাথে আছে, গিয়ে এইবার তার একটু কাছে চলে গেলেন, দাসদের ওই মহলের মানে আবাসিক জায়গার কাছে চলে গেলেন। গিয়ে এত সুন্দর হাসি, কি খলখল, দাসও হাসছে দাসীও হাসছে, বুঝতে পারছেন। এবং ওই রুমটাকার তাতারি নামক একজন হাবশি কৃতদাস, হাবশি মানে নিগ্র কৃতদাস, সে এত সুন্দর করে হাসছে, এই মেয়েটাও হাসছে, কি খলখল ছলছল করে হাসছে, কি প্রাণ খোলা হাসি। হারুন রশিদের মনে আরো ক্রোধ, আরো রাগ, জিদ চেপে উঠলো যে আমি বাদশাহ, আমি হাসতে পারি না, আমার রাজ্য সবকিছু আমার, আমি হাসতে পারি না, আর এই বেটারা দাসরা কেমন করে হাসে, এদের এত হাসি আসে কোথা থেকে, এবং কে এই দাসী তিনি দেখবেন। পরদিন তারা কি করলো? পরদিন তারা ওই সন্ধ্যা, অর্থাৎ রাত, তারা তো একটু বেশি রাত করে বের হয়, সবাই যখন ঘুমিয়ে পড়ে, এইবার কি করলো তারা? সন্ধ্যার পরে সেখানে গেল। সন্ধ্যার পরে গিয়ে আগে থেকে ওত পেতে থাকলো যে দেখি তো এই দাসদের এখানে কে যায়। হ্যাঁ ঠিক, যে ভাবা সেই কাজ,
মাসরুর দেখে যে দাসীদের যে জায়গা, দাসীদের জন্য যে ভবন আছে, সেখান থেকে খলিফা হারুন আর রশিদের যে বেগম, এই বেগমের যে প্রধান দাসী, বুঝতে পারলেন, বেগমের নামটা লিখে নেন, জি, জুবাইদা। বেগম হারুন আর রশিদের স্ত্রীর নাম কি? জুবাইদা। এই হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা, জি, জুবাইদার যে প্রধান যে দাসী, কি নাম তার? তাতারি। তাতারির যে প্রেমিকা, তার নাম কি? কে বলতে পারবে? বলেন। সে দাসী, সুন্দরী দাসী, এই জুবাইদার সবচেয়ে যে প্রধান দাসী, কারো জানা আছে নায়িকাকে? এই দাসীটার নাম কি? দারুন, থ্যাংক ইউ, মেহেরজান। দারুন, আরিফুল, থ্যাংক ইউ, মনভোলা পণ্ডিত। মেহেরজান, মেহেরজান, থ্যাংক ইউ। সেই জানের জান মেহেরজান, জানের জান জানেমান মেহেরজান, দাসীদের এবং দাসদের মাঝখানে ওয়াল, উঁচু ওয়াল দিয়ে ঘেরা। সেই দাসী ওই ওয়াল ওড়না দিয়ে পেঁচিয়ে একটা ইয়ের সাথে বেঁধে ওই পার হয়ে সে দাসদের কামরায় আসে এবং তাতারির রুমে যায় এবং খোঁজ গল্প করে, মাতামাতি করে, জি। এবং এটা জানে আবার জুবাইদা। জুবাইদা গোপনে কি করেছে? এই মেহেরজান এবং তাতারির কি সম্পর্কটা ঘটিয়ে দিয়েছে। তো যাই হোক, খলিফা হারুন আর রশিদ পরদিন তার সেনাপতিকে আদেশ দিলেন যে এই দুজনকে ধরে নিয়ে আসো। তো পরদিন যথারীতি তাতার এবং মেহেরজানকে ধরে নিয়ে যাওয়া হলো হারুন আর রশিদের কি কামরায়। হারুন আর রশিদের নিয়ে যাওয়া হলো। সবাই ভাবছে নিশ্চিত এদের মৃত্যুদণ্ড, নিশ্চিত মৃত্যুদণ্ড। কারণ প্রেমের অপরাধে বোন আর বোনের যে প্রেমিক, তাকে যখন মৃত্যুদণ্ড দিয়েছে, তখন এই দাস দাসী প্রেম করছে। শুধু প্রেম না, তাই না, যেখানে প্রেম নিষিদ্ধ সেখানে তার একটা রুমে গিয়ে, কক্ষে গিয়ে কি করছে? হাসি তামাশা ইয়ে করছে আর কি, বুঝতে পারছেন, আরো কিছু করছে, আমি সেদিকে যাচ্ছি না। তো কাজে মৃত্যুদণ্ড দেবে। কিন্তু সবাই আশ্চর্য হলো, হারুন আর রশিদ মৃত্যুদণ্ড তো দিলেনই না, দুজনকে পুরস্কৃত করলেন। মেহেরজানকে কি করলেন? একটা আমিরের সাথে, বড়লোক একজন আমিরের সাথে বিয়ে দিয়ে দিলেন। আর এই তাতারিকে কি করলেন? তাতারিকে তিনি অনেক সম্পদ দিলেন, অর্থ সম্পদ দিলেন এবং তার একটা রাজ্য দিয়ে দিলেন, তাকে আমির বানিয়ে দিলেন। প্রেমের অপরাধে নিজের বোন আর বোনের প্রেমিককে মেরে ফেলেছে, আর এই দুজনকে কি করলো? মেহেরজানকে একটা আমিরের সাথে বিয়ে দিয়ে দিল, আর তাতারিকে আমির বানিয়ে দিল এবং অনেক সম্পদ দিল, একটা ছোট রাজ্যের কি মালিক বানিয়ে দিল। তো এখন সবাই খুব আশ্চর্য। তো এখন তাতারিকে দিয়ে হারুন রশিদ তাতারির কাছে গেলেন। কিছুদিন পরে গিয়ে বললেন যে তুমি যে কি সুন্দর করে হাসো, খলখল ছল ছল করে প্রাণ খোলা হাসি, আমার তো হাসি আসে না। আমি যে বাদশাহ, আমি হারুন রশিদ, আমার তো হাসি আসে না। তুমি কেমন করে হাসো? তুমি আমাকে হেসে শোনাবে। তুমি আমাকে কি করবে? হেসে শোনাবে। তুমি যেমন করে হাসতে, তোমার হাসি শুনে আমার খুব ভালো লাগতো। একজন মানুষ কেমন করে প্রাণ খোলা হাসি হাসতে পারে আমার জানা ছিল না। তোমার হাসি আমার খুব ভালো লাগে, তুমি আমাকে কি করবে? হাসবে, হেসে শোনাবে। কিন্তু তাতারির হাসি আসে না, তাতারির মনে দুঃখ, কষ্ট, কান্না। কারণ তার প্রেমিকা মেহেরজানকে কি করেছে? অন্যের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। তাতারি সম্পদ চায় না, অর্থ চায় না, আমির হতে চায় না, কি চাই? শুধু মেহেরজানকে চাই। এবার তাতারিকে কিছুদিন সময় দেওয়া যায়, ঠিক আছে তুমি আত্মস্থ হও। কিন্তু তাতারি কিছুতেই হাসে না, হাসে না, হাসে না। তাতারির আগের মতো মন খোলা হাসি নেই। হারুন রশিদ বিস্মিত হয় যে বেটা বেয়াদব নাকি। যখন কৃতদাস ছিল, যখন দাস ছিল, খেতে পেত না, তখন সে হাসতো। আর এখন আমির হয়েছে, আমির বানানো হয়েছে, কত সম্পদ দিয়েছি, কত দাস দাসী দিয়েছি, হাসে না। এবার কোনো দাসীকে সে গ্রহণ করে না, কোনো দাসী বা কোনো মেয়ের দিকে সে তাকায় না। বাগদাদের সবচেয়ে সুন্দরী, বাগদাদের সবচেয়ে সুন্দরী নারী বুসাইনা,
হারুন আর রশিদ এই বুসায়নাকে তাতারির খাসমহলে পাঠিয়ে দিলেন। বাগদাদের সবচেয়ে সবচেয়ে সুন্দরী মেয়ে বুসায়নাকে হারুন রশিদ তাতারের কাছে পাঠিয়ে দিলেন। যেই বুসায়নাকে দেখলে মুনি ঋষি পণ্ডিত যারা ধার্মিক তাদেরও ধর্ম নষ্ট হয়। বুঝতে পারলেন? যেই বুসায়নার চোখের ঝলক, গালের কি টোল, মুখের ঠোঁটের হাসি দেখলে মুনি ঋষি দরবেশেরও ধ্যান ভাঙে। সেই বুসায়নাকে তাতারির কাছে পাঠিয়ে দিলেন, কিন্তু তাতারি তার দিকে ফিরেও তাকালো না। তাতারি বরং তাকে যখন ফিরে তাকালো না, বুসায়না খুবই আত্মগ্লানি অনুভব করলো। যেই বুসায়নার অহংকার ছিল যে এমন কোনো পুরুষ নেই যে আমাকে ফিরিয়ে দিবে, তাতারি ফিরিয়ে দিল এবং তাকে ভালো পথে বললো যে তুমি ভালো হয়ে যাও, তুমি যে জীবন, এই জীবন আসলে ভালো না। তো বুসায়না তখন ক্ষোভে গ্লানিতে আত্মহত্যা করলো। হারুন আর রশিদ তাতারির পর সেই তাকে হত্যা করেছে বলে এটা চালিয়ে দিল এবং তাতারিকে অত্যাচার শুরু করলো এবং তাতারিকে একসময় কি নির্যাতন শুরু করলো, তাকে মার দেয়, চাবকাতে শুরু করলো। বলল তুমি যদি হাসো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। চাবুকের বাড়ি দেয়, হাস হাস বেটি হাস, হাস বেটা হাস, হাস হাস, হাসে না। মেহেরজানকে নিয়ে আসা হলো যে মেহেরজান যদি আসে তাহলে তো হাসবে। মেহেরজানকে ডেকে নিয়ে আসা হলো। মেহেরজান তাতারিকে চিনতে পারে না। তাতারিকে মেরে রক্তাক্ত করে চোখ মুখ নাক ফাটিয়ে ফুলিয়ে দিয়েছে, সারা শরীরে চামড়া উঠে গেছে। মেহেরজান তাতারিকে আর চিনে না। মেহেরজান একজন আমিরকে বিয়ে করে খুশি মতো আছে, খুব ভালো মতো আছে। মেহেরজান এসে চেষ্টা করলো তাতারিকে হাসানোর, কিন্তু তাতারি হাসলো না। কারণ তাতারি বুঝলো যেই মেহেরজান সে মেহেরজান না, এই মেহেরজান সে মেহেরজান নাই। মেহেরজান এখন অন্যের পোষা মুরগি। জি, তাতারি আরো দুঃখ পেল। হাসি তো আসে না মেহেরজানের এই অবস্থা দেখে। মেহেরজান যে তাকে ভুলে গেছে, মেহেরজান তাকে চিনতেই পারছে না, এমন একটা ভাব, তাই না? প্রেমিকার যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায়, হাই স্কুলে আপনার সাথে প্রেম ছিল, কলেজ ফার্স্ট ইয়ারে প্রেম ছিল, সেই মেয়েটির বিয়ে হয়ে গেছে, তাই না? যে বিশেষ ক্যাডারের সাথে আপনাকে দেখলে কি আর চিনে? দেখবেন যে না চেনার ভান, যে আমাদের গ্রামের ছেলে, আসলে চেনেন এরকম ভাব। তো এটার দিকে তাতারে আরো দুঃখ পেল, আরো কষ্ট পেল, হাসি আসে না। হারুন রশিদ চাবকাতে লাগলো, হাস 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 হাস। মাশরুর জল্লাদ মাশরুর চাবকাতে শুরু করলো। হারুন রশিদ নিজে চাবুক তুলে নিল, চাবকাতে পিঠের সমস্ত চামড়া খাল তুলে ফেললো, তবু তাতারি হাসে না। মেহেরজানও হাসাতে ব্যর্থ হলো। মেহেরজান যখন চলে যাচ্ছে ব্যর্থ হয়ে, তাতারি ডাকলো মেহেরজান, হারুন রশিদকে ডাকলো, হারুন রশিদ, অর্থ দিয়ে বিত্ত দিয়ে কে কৃতদাস কেনা যায়, দাসী কেনা যায়, বান্দি কেনা যায়, কিন্তু কৃতদাসের হাসি কেনা যায় না। দৌলত দিরহাম দিয়ে, শোনো হারুন রশিদ বলছে, দাস শোনো হারুন রশিদ, দিরহাম দৌলত দিয়ে দাস দাসী কেনা যায়, বান্দি কেনা যায়, কিন্তু কৃতদাসের হাসি কেনা যায় না। হাসি হচ্ছে আত্মার প্রতিফলন। বলে কি মারা গেল। এ হচ্ছে কাহিনী শেষ। বুঝতে পারলেন? তো আসলে মেরে তো নাচানো যায়, কিন্তু হাসানো যায় কি? চাবুক মেরে নাচানো যায়, তাই না? আগের যুগে সিনেমায় হতো চাবুক মারছে, নাচ নাচ সুন্দরী, নাচ নাচ। তো আপনি এই যে মার খেয়ে এই যে তিরবির করবেন, প্রচন্ড আপনাকে পিটাচ্ছে, এটাও তো এক ধরনের নাচ। মার খেয়ে নাচাও যায়, কিন্তু মার দিয়ে নাচানো যায়, কিন্তু মার দিয়ে হাসানো যায় না। মার দিয়ে হাসানো যায় না। হাস হাস শয়তান, হাস হাস হাস, হাসি আসবে। নাচ নাচ নাচ, নাচ বললে নাচ আসবে। মার দিয়ে নাচতে বললে নাচ হয়তো হবে, কিন্তু মার দিয়ে হাসতে বললে হাসি আসবে না, কারণ হাসি হচ্ছে আত্মার প্রতিফলন। আর রূপক প্রতীক ধর্মীতে রূপক ধর্মী কেন, প্রতীক ধর্মী কেন? এই হারুন রশিদ হচ্ছে পাকিস্তানি শাসক,
সামরিক শাসক, জি, আইয়ুব খান। বুঝতে পারলেন? আমাদেরকে মারবে আর বলছে আমরা মুসলমান ভাই ভাই, তাই না, হাসো। আমাদেরকে খেতে দিবে না, আমাদেরকে ভাষা কেড়ে নিল, ভাষা, মুখের ভাষা কেড়ে নিল। তাহলে হাসি আসবে? এই ভাষা হচ্ছে মেহেরজান। এই মুখের ভাষা কি? এই মুখের ভাষা হচ্ছে মেহেরজান। তো ভাষাকে যদি কেড়ে নেয়, হাসি আর আসবে? হাসি আসবে না। যতই ভালো মন্দ খেতে দেন, তাই না, যদি ভাষা কেড়ে নেন, যদি আত্মার আনন্দ কেড়ে নেন, মেহেরজানকে যদি কেড়ে নেন, তাহলে তো আর হাসি আসবে না। কাজেই এই যে হাসি আত্মার খোরাক, এই উপন্যাস আছে হাসি আত্মার খোরাক। তো পাকিস্তানিরা আমাদের কি ভাষা কেড়ে নিচ্ছে, সংস্কৃতি কেড়ে নিচ্ছে, শিক্ষা কেড়ে নিচ্ছে, রবীন্দ্রসঙ্গীত কেড়ে নিচ্ছে, বুঝতে পারলেন, আউল বাউল লালন গীতি কেড়ে নিচ্ছে, আর নিয়ে বলছে কি হাঁস হাঁস, সারা বাঙালিরা হাসিস না, হাঁস হাঁস, সব কেড়ে নিচ্ছে, আত্মার খোরাক কেড়ে নিচ্ছে, আর চাবুক মেরে বলছে হাঁস, আমরা ভাই ভাই হাঁস। তা হাসি আসবে না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কৃতদাসের হাসি। আরেকটি আপনারা শুনতে চেয়েছেন কি, জননী, জি, জননী। তো জননী উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র, জননী দরিয়া বিবি। জননী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম কি? দরিয়া বিবি। দরিয়া বিবির স্বামী হলো আজহার খা। আজহার খা একটু বাউন্ডেলে, একটু বোহেমিয়ান, মাঝে মাঝে কোথায় চলে যায়, যেহেতু গরিব তারা, অল্প একটু জমি আছে, ফসল ভালো হয় না, ঠিক আছে, অল্প একটু ফসল হয়, সেই ফসল দিয়ে দরিয়া বিবির সন্তান আছে মোনাদির, ঠিক আছে, আরো একটি ছোট ছেলে আছে, জি, মোনাদির। তো এই আজহার খা দরিয়া বিবির যে সংসার, গরিবের সংসার, অল্প একটু কৃষি জমি আছে, সেই জমিতে ফসল ফুলে সংসার ঠিকমতো চলে না। আজহার খা একটু বাউন্ডেলে, ঠিকমতো কাজকাম করে না, তার ভিতরে একটু বহিম্যান স্বভাব, নজরুলের মতো। নজরুল হঠাৎ করে কোন দিন বাড়ি ছেড়ে চলে যায়, 2 মাস 6 মাস 1 বছর 2 বছর আসে না, 2 বছর পর আবার হয়তো একদিন আসে। এইভাবে দরিয়া বিবির খুব কষ্টের জীবন সংগ্রাম তার, সে এটা ওটা করে, তাই না, জীবন কোনো মতে চালায়, ঠিক আছে। তারপরে এক সময়, আমি খুব সংক্ষেপ করছি, তারপরে এক সময় আজহার খা মারা যায়। যখন আজহার খা মারা যায়, মোনাদিরকে লেখাপড়া শেখাবে, মোনাদিরকে লেখাপড়া শেখাবে, কিন্তু কেমন করে, নিজের সংসারই চলে না। সংসারই যখন চলে না দরিয়া বিবির, তো কি করে মোনাদিরকে লেখাপড়া শেখাবে, নিজের সংসার চলে না। এদিকে আজহার খার এক দুঃসম্পর্কের ভাই, আজহার খার এক দুঃসম্পর্কের ভাই ইয়াকুব, ইয়াকুব ব্যবসা করে। তো ব্যবসায় ইয়াকুব আগে থেকেই এইদিকে যদি ব্যবসা করতে আসে, আজহার খা যখন বেঁচে ছিল তখন মাঝে মাঝে আসে, এসে হয়তো কোনোদিন হয়তো তার ব্যবসার কাজে দেরি হলে, রাত হয়ে গেলে এদের বাসায় থাকে, কখনো একটু জিনিসপত্র কিনে দিয়ে যায়, কখনো কিছু টাকা পয়সা দেয়, ঠিক আছে, এইভাবে চলে। তো আজহার খা মারা গেলেও ইয়াকুব দরিয়া বিবির বাড়িতে আসে, ঠিক আছে। যেহেতু আজহার খা মারা গেছে, তো দরিয়া বিবিকে সে মাঝে মাঝে টাকা পয়সা দেয়, একটু সাহায্য করে, কাজেই ইয়াকুব এলে দরিয়া বিবি খুশি হয়, ঠিক আছে। তো মোনাদির লেখাপড়ার জন্য শহরে পাঠিয়েছে তাকে, সেখানে সে পড়াশোনা করছে। ইয়াকুব টাকা দিলে দরিয়া বিবি তার কাছে পাঠায়। কিন্তু একদিন একটা অসতর্ক মুহূর্তে, দরিয়া বিবি একদিন একটু শুয়ে আছে, অসতর্ক মুহূর্তে ইয়াকুবের 2টা বউ, বাড়িতে 2টা বউ, কিন্তু 2 বউ সারাদিন ঝগড়াঝাটি করে, ইয়াকুবের মন খারাপ, ইয়াকুব মাঝে মাঝে দরিয়া বিবির কাছে আসে। একদিন দরিয়া বিবি একটু দুপুরে অসতর্ক মুহূর্তে দরিয়া বিবি শুয়ে থাকে, ইয়াকুব তার কাছে যায় এবং অনেকটা অনিচ্ছা সত্ত্বেও ইয়াকুবের সাথে সে তার এক ধরনের দৈহিক মিলন ঘটে, ঠিক আছে। ইয়াকুব একসময় চলে যায়, তার স্ত্রীরা তাকে এসে নিয়ে যায়, ঠিক আছে। এইভাবে দিন যায়, মাস যায়, দরিয়া বিবির অভাবের সংসার, আরও অভাবে পড়ে সে এটা ওটা চেয়ে চিনতে খায় নানানভাবে। কিন্তু এর মধ্যে দরিয়া বিবি সন্তান সম্ভবা হয়ে পড়ে, সন্তান সম্ভবা হয়ে পড়ে, বুঝতে পারলেন।
এবং যেহেতু সে মা, যেভাবে হোক সে তো জননী, জননী তো জননী, সন্তানটি যেভাবে গর্ভে আসুক এই সন্তানের তো সে জননী। কিন্তু পৃথিবীর মানুষ যদি জানতে পারে তাহলে তো তার কলঙ্ক উঠবে, তাই না? তো সে এমনভাবে তার গর্ভটা যখন বাড়তে থাকে, খুব চমৎকার উপন্যাসটি পড়বেন, সে কী করে বিভিন্ন ন্যাকড়া, এই মোনাদিরের বা তার অন্যান্য বাচ্চাদের গ্রাম বিভিন্ন ন্যাকড়া ট্যাকড়া কুড়িয়ে তার শরীরে এমনভাবে সেট করে রাখে যে তার এই স্ফীত পেটটি বোঝা যায় না, কেউ জানতে পারে না যে এই মেয়েটি গর্ভবতী। বাচ্চারা দেখে মা কেন জানি একটু মোটা হয়ে যাচ্ছে, বা মা এরকম, বা হঠাৎ করে তাদের পুরাতন জামা বা ন্যাকড়া গামছাগুলি পাচ্ছে না। আসলে জননী কি এমন মানে শরীরের সব জায়গাগুলিতে বেঁধে বেঁধে রাখে যেন তার স্ফীত পেটটা কারো নজরে না পড়ে, কেউ যেন বুঝতে না পারে। সন্তানকে সেইভাবে গর্ভে বড় করে তোলে এবং এক রাতে যেদিন তার প্রসব বেদনার কে ওঠে তখন সে বাচ্চাটাকে, এবং মোনাদির আসে, মোনাদির আস্তে আস্তে বড় হয়ে যায় এবং সে বুঝতে পারে যে তার মায়ের কিছু একটা কি হচ্ছে, এবং সে তার মায়ের এটা দেখে বুঝে ফেলে এবং তার মার সম্পর্কে তার কি খারাপ ধারণা হয়, সে মন কষ্ট পায়। কারণ মোনাদিরের ততদিন অনেক কিছুই কি বুদ্ধি হয়ে গেছে যে মা, তার বাবা তো অনেক আগে মারা গেছে, তো মায়ের অবস্থা। তো যাক, সে ভুল বুঝে তাকে চলে যায়। দরিয়া বিবি বাচ্চাটাকে জন্ম দেয়, কিন্তু সে মারা যায়, গলায় মানে আত্মহত্যা করে বাচ্চাটাকে ভূমিষ্ঠ করে। এবং বাচ্চাটাকে জন্মানোর আগে গ্রামের আরেকটি মহিলা থাকে, বিবাহ, যার বাচ্চা নেই, অনেক দিন ধরে বাচ্চার শখ, বাচ্চা হয় না, ওকে বলে যায় যে আমি তোকে একদিন একটা বাচ্চা এনে দেব। এবং সে বুঝতে পারে যে এই বাচ্চাটা হয়তো বা ওই মহিলাটা হয়তো নিবে, কারণ প্রতিবেশী ওই বউটার কোনো বাচ্চা নাই। তখন সেই বাচ্চাটাকে দরিয়া বিবি জন্ম দিয়ে সে আত্মহত্যা করে, সন্তানকে বাঁচিয়ে রেখে। কারণ সে যদি বেঁচে থাকে তাহলে মানুষ তাকে তাচ্ছিল্য করবে, ধিক্কার দিবে, অপমান করবে। নিজের অপমান সে সইতে পারবে না, কিন্তু বাচ্চাটিকেও সে আবার দুনিয়ার আলো মুখ দেখাতে চায়। ফলে বাচ্চাটিকে সে কি মানে জন্ম দিয়ে নিজে সে আত্মহত্যার পথ বেছে নেয়। এই হচ্ছে জননী উপন্যাসের কাহিনী। তো অনেক আলোচনা আছে, অনেক আছে, তো আমি সংক্ষেপে আপনাদের বললাম যে আসলে মাতৃত্বের যে কি মহিমা, মাতৃত্বের মহিমা, এটি মূলত এই উপন্যাসটির মূল বিষয়। তা আমরা আজকে আরো একজন দুজন লেখক একটু পড়তে চেয়েছি, আমি জানি না কতটুকু সময় পার হলাই, ঘড়িটা দেখি। আচ্ছা, আরেকজন লেখক একটু পড়বো আজকে, আর খুব বড় লেখকে যাব না। লেখেন হচ্ছে একজন লেখকের নাম আহসান হাবিব। ঘড়ি দেখি, ঘড়ি দাও, ঘড়ি দাও, সাদা ঘড়িটা দাও। আরেকজন লেখক একটু লেখেন, আহসান হাবিব। অনিরুদ্ধ অরণ্য, মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী কি এখনই বলবো নাকি কি বলছো বুঝি নাই? অনিরুদ্ধ অরণ্য মগা, মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী, হ্যাঁ কি করব, গল্প করব এখন? মানিক কি পড়াচ্ছি? এই গরু, মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী তো আছেই, বলেছি মানিক যখন পড়াই তখন বলবো রে গাধা। লেখেন শিক্ষা, ঘড়ির দেখি একটু। জন্ম কত সালে? জন্ম, জি জন্ম উনি ওই একই, দেখেন আহসান হাবিব শওকত ওসমানের একই জন্ম সাল, একই তারিখ, একই জন্ম সাল, একই তারিখ, 1917 সালের 2 জানুয়ারি। মজার বিষয় দেখেন, শওকত ওসমানের জন্ম 1917 সালের 2 জানুয়ারি, আহসান হাবিবের জন্ম 1917 সালের 2 জানুয়ারি। ছোট দুজন লেখক, বেশিক্ষণ নিব না, 7-8 মিনিট নিব। জি, পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে, পিরোজপুর জেলার জি শঙ্করপাশা, আহসান হাবিবের জন্ম 1917 সালের 2 জানুয়ারি, পিরোজপুর জেলার শঙ্করপাশা, পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে। পিতার নাম হামিজউদ্দিন হাওলাদার। পিতার নাম কি? হামিজউদ্দিন হাওলাদার। পিতার নাম অনিরুদ্ধ অরণ্য। আজকে প্রথম বকা খাইলি না? ঠিক আছে,
আচ্ছা যাক, তাহলে তুমি সাকসেস নাকি? আজকে গুরুর হাতে বকা খাইছে। হ্যাঁ যাক। আচ্ছা, হামিজউদ্দিন হাওলাদার, মাতার নাম জমিলা খাতুন, পিতার নাম হামিজউদ্দিন হাওলাদার, জি, মাতার নাম, এই যে চুমকির বাসা পিরোজপুর পাওয়া গেছে, আহসান হাবিবের প্রতিবেশী একজন, হ্যাঁ, প্রমিথিউস জাইদি চুমকি। তাহলে পিরোজপুরের শঙ্কর পাশা গ্রামে পিতার নাম হামিজউদ্দিন হাওলাদার, মাতার নাম জমিলা খাতুন। আহসান হাবিবের প্রথম গ্রন্থের নাম রাত্রি শেষ। আহসান হাবিবের প্রথম গ্রন্থের নাম কি? রাত্রি শেষ, 1947 সালে। আহসান হাবিবের প্রথম গ্রন্থের নাম আবু সাইদ পিরোজপুরিয়ান পাওয়া গেছে, থ্যাংক ইউ। আহসান হাবিবের প্রতিবেশী আবু সাইদ, জি। আহসান হাবিবের প্রথম কাব্যের নাম কি? রাত্রি শেষ, রাত্রি শেষ। শ্রেষ্ঠ কাব্যের নাম কি? দুই হাতে দুই, আদিম পাথর। আহসান হাবিবের প্রথম কাব্য রাত্রি শেষ, 1947। শ্রেষ্ঠ কাব্য দুই হাতে দুই, আদিম পাথর, 1980 সালটা। যেহেতু প্রথম আর শ্রেষ্ঠ, এই দুটি সাল একটু মনে রাখলে রাখতে পারেন। তাহলে আহসান হাবিব থেকে 4টা সাল মনে রাখতে হবে: জন্মসাল, মৃত্যুসাল। প্রথম কাব্য রাত্রি শেষ 1947, শ্রেষ্ঠ কাব্য কি? দুই হাতে দুই, আদিম পাথর, 1980। জি। আর তার অন্যান্য যে কাব্য, অন্যান্য কাব্যের মধ্যে ছায়া হরিণ, ছায়া হরিণ, আশায় বসতি, মেঘ বলে, চৈত্রে যাব, বিদীর্ণ দর্পণে মুখ, সারা দুপুর। জি, তাহলে প্রথম কাব্য রাত্রি শেষ। রাত্রি শেষ প্রথম কাব্য 1947 দেশভাগ, বুঝতে পারলেন? 1947 সালে যে দেশভাগ, এই দেশভাগের প্রেক্ষিতে লেখা। আহসান হাবিবরা ভাবলো যে রাত্রি শেষ হলো, বুঝতে পারলেন? জি, 1947 যখন দেশ ভাগ হলো, ব্রিটিশদের কাছ থেকে যখন আমরা দেশ স্বাধীন করলাম, দেশ স্বাধীন করেছি না আমরা, ভারত স্বাধীন করেছি তো ভাই। 1947 সালে কিন্তু মানুষ খুব খুশি হয়েছিল, বাংলার মানুষ, যে যাক আমরা ব্রিটিশদের কাছ থেকে, পরাধীনতার কাছ থেকে কি স্বাধীন হলাম। রাত্রি শেষ হলো, এই পরাধীনতার যে রাত, অন্ধকার, ব্রিটিশ শাসন শোষণের রাত শেষ হলো। এই জন্য আহসান হাবিবের প্রথম কাব্যের নাম রাত্রি শেষ। যদিও পরে বোঝা গেল যে এই বেটারা রাত্রি শেষ না, ব্রিটিশ শাসন থেকে আরো গভীর রাত পাকিস্তানি শাসনে পড়লাম। প্রথমে মনে হলো আমাদের রাত্রি শেষ, শাসনের শেষ, শোষণের শেষ, পরাধীনতা শেষ। পরে টের পাওয়া গেল যে না, রাত্রি শেষ না, মাঝরাত থেকে আমরা আরো কি গভীর আন্ধার রাতে প্রবেশ করলাম। জি, তো যাই হোক, 1947 সালে মানুষ বোঝেনি, বাঙালিরা মনে করেছিল যে আমাদের রাত্রি কি শেষ। আহসান হাবিবের প্রথম কাব্যের নাম রাত্রি শেষ। ব্রিটিশ শাসনের অবসানে খুশি হয়ে এই কাব্যগুলি তারা লিখেছিলেন। জি, শ্রেষ্ঠ কাব্য দুই হাতে আদিম পাথর, অন্যান্য কাব্য ছায়া হরিণ, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব, বিদীর্ণ দর্পণে মুখ, সারা দুপুর। উপন্যাস অরণ্য নীলিমা, উপন্যাস অরণ্য নীলিমা, রানী খালের সাঁকো। উপন্যাস অরণ্য নীলিমা, রানী খালের সাঁকো। জাফরানি রং পায়রা। তাদের মধ্যে রানী খালের সাঁকো, এটাকে কেউ কেউ শিশুতোষ উপন্যাস বলেছে। কি বলেছে? শিশুতোষ উপন্যাস। জি, 3টি উপন্যাস: অরণ্য নীলিমা, রানী খালের সাঁকো, জাফরানি রং পায়রা, আহসান হাবিব রচিত উপন্যাস। তার মধ্যে রানী খালের সাঁকো উপন্যাস, তবে কেউ কেউ এটাকে শিশুতোষ উপন্যাস বলেছে। কিন্তু যাই হোক, উপন্যাস, শিশুতোষ হোক আর যাই হোক, উপন্যাস। আর আহসান হাবিবের শিশু সাহিত্য, আহসান হাবিব রচিত শিশু সাহিত্য ছোটদের পাকিস্তান,
ছোটদের পাকিস্তান। আহসান হাবীবের শিশু সাহিত্য ছোটদের পাকিস্তান। নিচে কি দেখতে পাচ্ছেন? তাহলে উপরে লিখি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। না এত বড় না, শুধু এটুকু, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আর হলো ছুটির দিন দুপুরে, ছুটির দিন দুপুরে। তাহলে শিশুতোষ রচনা বা শিশুতোষ গ্রন্থ হচ্ছে ছোটদের পাকিস্তান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ছুটির দিন দুপুরে, ছুটির দিন দুপুরে। রেলগাড়ি ঝমাঝম, রেলগাড়ি ঝমাঝম। জি, 1985 সালে তিনি মারা যান। 1985 সালে মৃত্যু। মারা যাবার আগে তিনি পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমি 21শে পদক সহ অনেকগুলি। তো বাংলা একাডেমি আর 21শে পদকটা লিখে নেন। 1961 সালে বাংলা একাডেমি, 1961 সালে বাংলা একাডেমি, এবং 1978 সালে 21শে পদক। ইদানিং পরীক্ষাগুলিতে পদকটা আসছে, কাজে একটু পদকগুলো একটু মনে রাখবেন, অন্তত 21শে পদক এবং বাংলা একাডেমি, এই দুটো পদক মনে রাখবেন। 1961 সালে বাংলা একাডেমি পদক এবং 1978 সালে 21শে পদক পেয়েছেন। আরও অনেক ছোটোখাটো পদক পেয়েছেন। তো আহসান হাবীব বললাম, যেহেতু এটা মাঝারি মানের লেখকেরা, এদের সম্পর্কে উইকেট, সন্তান, বাচ্চা কাচ্চা, ব্যক্তিগত প্রেম, অনেক কিছু আমরা জানবো না, বুঝতে পারলেন? আমরা যারা অতি মহামাল তাদের সম্পর্কে অনেক ব্যক্তিগত তথ্য দিয়েছি। মাঝারি মানের যে লেখকগুলি, তাদের সম্পর্কে আমাদের এত বেশি গভীরে আমরা যাবো না বা প্রয়োজন নেই। জি ইনশাল্লাহ যে তথ্যগুলি দরকার সেগুলি মূলত জানাবো। আরেকজন কবি পড়িয়ে আমি থামবো আজকের ক্লাস। তার নাম হচ্ছে ফররুখ আহমদ। জি, ফররুখ আহমদ। জি, ইসলামী রেনেসার কবি। ফররুখ আহমেদকে বলা হয় কি ইসলামী রেনেসার কবি। 1918 সালের 10 জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে। আছেন নাকি মাগুরাবাসী কেউ? মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল। জি, 1918 সালের 10 জুন, 1918 সালের 10 জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে ফররুখ আহমদের জন্ম। শারমিন সুলতানাকে পাওয়া গেছে মাগুরিয়ান। জি, ফররুখ আহমদের উপাধি কি? মুসলিম রেনেসার কবি। মুসলিম রেনেসার কবি, মুসলিম রেনেসার কবি, ইসলামী পুনর্জাগরণের কবি। মুসলিম রেনেসার কবি, ইসলামী পুনর্জাগরণের কবি। পিতামাতা নাম জরুরি না, তবু লিখে নেন সৈয়দ হাতেম আলী। সৈয়দ হাতেম আলী। রওশন আক্তার। আবার বলছি, এই সমস্ত লেখকদের পিতামাতার নাম, স্ত্রীর নাম, বেটা বেটির নাম অতি জরুরি না, আমি জানানোর জন্য পিতামাতার নাম দুটো লিখে দিলাম। কিন্তু এগুলো মনে রাখতেই হবে এমন কোনো ব্যাপার না, কারণ এই কবিদের পিতামাতার নাম যদি সবারই মনে রাখতে যান, আপনাকে 200-300 কবি পড়তে হবে, তাই না? তো 200-300 কবির যদি পিতামাতার নাম, বউয়ের নাম, প্রেমিকার নাম মনে, নিজের বাপ মায়ের নাম না, নিজের ডার্লিংয়ের নামও ভুলে যাবেন। কাজেই আপনি স্যার আমি করবই, দরকার নাই ভাই, আমি একটু জানানোর জন্য জানাচ্ছি, তথ্যটা তো থাকলো এই। কিন্তু এগুলি পরীক্ষার জন্য সব তথ্যই যদি ব্রেনে নিতে চান, তাহলে আপনার ব্রেন কিন্তু এত কিছু নিবে না, বুঝতে পারলেন? জি, তো পিতা সৈয়দ হাতেম আলী, মাতা রওশন আক্তার। ফররুখ আহমেদের প্রথম কাব্যের নাম সাত সাগরের মাঝি।
ফারুক আহমেদের প্রথম কাব্যের নাম সাতসাগরের মাঝি, 1944 সালে প্রকাশিত হয়েছে। এবং ফারুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যের নামও জি হ্যাঁ মুহিব, সাইড করে রাখা হলে কিছু করার নাই, কারণ সাইড জি আজকে সাইড হয়ে আছে, আগামী দিনে হয়তো ফ্রন্টে আসবে, তাই না মুহিব? জি মুসলিম রেনেসার কবি বলে এখন সাইড হয়ে আছে, যখন আবার আপনারা মুসলিম শাসকরা আসবেন, জি আপনাদের মুসলিম শাসকরা আসবে, তখন আবার উনি ফ্রন্টে চলে আসবেন। তবে একেবারেই তাকে বাদ দিয়ে তো আর সাহিত্য চলবে না, বুঝেন নাই? ফারুক আহমেদ কিংবা এই যে আমাদের আল মাহমুদ, হ্যাঁ কিংবা গোলাম মোস্তফা, জি এদেরকে হয়তো একটা বিশেষ কারণে এরা, জি শুধু ফারুক আহমেদ না, মণিশঙ্কর আহসান হাবিব তিনিও জি পাকিস্তান পক্ষে ছিলেন, জি তারপর রবীন্দ্রসঙ্গীতের বিরোধিতা করেছিলেন। জি এদিকে অনেক, আমি বললাম বেশ কিছু বিষয় আছে, আমি ওইদিকে যাব না। কেন যাব না? কারণ আমার জব রিলেটেড ক্লাসে এটা দরকার নাই। জি ফারুক আহমেদ, আহসান হাবিব ইনারা মূলত পাকিস্তানপন্থী ছিলেন, অর্থাৎ ইনারা পাকিস্তানের অখণ্ডতা চেয়েছিলেন। সেই ক্ষেত্রে আবার ওই যে রবীন্দ্রনাথ যেমন ভারতের অখণ্ডতা চাইলেন, রবীন্দ্রনাথ যেমন ভারতের অখণ্ডতা চাইলেন, পাকিস্তান বা বাংলা অঞ্চল আলাদা করতে চাইলেন না, সেটি যেমন তার কারণ ছিল, ঠিক তেমনি এই সমস্ত পণ্ডিতরাও পাকিস্তানকে মুসলিম জাতিসত্তাকে দ্বিখণ্ডিত করতে চাননি। জি বুঝতে পারলেন? ঠিক মুক্তিযুদ্ধের বিরোধিতা সরাসরি হয়তো করেননি, তবে তারা পাকিস্তানের অখণ্ডতা চেয়েছিলেন, পাকিস্তানের অখণ্ডতা চেয়েছিলেন, তারা চেয়েছিলেন যে পাকিস্তান কি অখণ্ড থাকুক। তো সেগুলি একান্তই কবিদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। তো সেই দৃষ্টিভঙ্গিগুলির কারণেই কিন্তু ওনারা অনেক বড় কবি হয়েও কি এই সময় অনেকটা পিছিয়ে আছে। বুঝেছেন কি কথাটি? না আরো ভেঙে বলবো? আহসান হাবিব, ফারুক আহমেদ, গোলাম মোস্তফা এরা কিন্তু মুসলিম জাতিসত্তার বড় কবি, কিন্তু যেহেতু আমরা বর্তমান সময় আমরা ধর্ম নিরপেক্ষ জাতিসত্তায় বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষ জাতিসত্তায় বিশ্বাসী, ঠিক আছে, আমরা মুসলিম জাতিসত্তায় বাঙালি জাতিসত্তাকে বলছি না, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ সবাই মিলে একটা বাঙালি জাতিসত্তা। ফলে এই কবিদেরকে একটু এখন মাঝারি সারিতে আমরা রাখছি। জি তো এই কবিরা, জি আমি বললাম যে এটা তাদের একান্ত ব্যক্তিগত মত, এটা নিয়ে তাদের কবিসত্তা ছোট হয়ে যায়নি। হ্যাঁ তবে তারা পাকিস্তানের অখণ্ডতা চেয়েছিলেন, অর্থাৎ বাংলা পাকিস্তানি অর্থাৎ মুসলিম জাতিসত্তাটা আলাদা হয়ে যাক, এটা তারা চায়নি। জি তো ফারুক আহমেদের প্রথম কাব্যের নাম কি? ফারুক আহমেদের প্রথম কাব্যের নাম সাতসাগরের মাঝি। ফারুক আহমেদের প্রথম কাব্যের নাম, হ্যাঁ মন ভোলা পণ্ডিত নিরপেক্ষভাবে পাকিস্তানের পক্ষে, এটা ঠিক যে ইনারা পাকিস্তানের পক্ষে ছিলেন, মানে রাজাকার ছিলেন, আলবদর ছিলেন, মা বোনদের ধর্ষণ করেছেন, এই টাইপের না। জি মন ভোলা পণ্ডিত, আপনার এটা আমি ঠিক বলছি যে ইনারা পাকিস্তানের পক্ষে ছিলেন, চেয়েছিলেন পাকিস্তানের অখণ্ডতা, কিন্তু তার মানে এই না যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন কিংবা সরাসরি মা বোনদের ধর্ষণ করেছেন বা পাকিস্তানের হাতে তুলে দিয়েছেন, এগুলি করেননি। যে ইনারা পাকিস্তানি মানে মুসলিম জাতিসত্তার অখণ্ডতা চেয়েছিলেন, বৃহত্তর মুসলিম জাতিসত্তা চেয়েছিলেন। জি তো আমরা সেই বললাম যে সেই গভীর আলোচনা আপনাদের খুব বেশি প্রয়োজন নেই, আপনাদের দরকার হলো ফারুক আহমেদের প্রথম কাব্যের নাম কি? সাতসাগরের মাঝি। কত সালে প্রকাশিত হয়েছে? 1944 সালে। তারপরে ফারুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যের নাম কি? সাতসাগরের মাঝি। প্রথম কাব্য সাতসাগরের মাঝি, শ্রেষ্ঠ কাব্য সাতসাগরের মাঝি। বুঝতে পারলেন? ফারুক আহমেদের জি আরেকটা কাব্যের নাম সিরাজাম মুনিরা। সিরাজাম মুনিরা। আরেকটা হলো মুহূর্তের কবিতা। মুহূর্তের কবিতা, এটা লিখে নেন, সনেট সংকলন। ফারুক আহমেদের সনেট সংকলন। সনেট, সনেট গ্রন্থের নাম কি? ফারুক আহমেদের তাহলে কাব্যগ্রন্থ সাতসাগরের মাঝি, সিরাজুম মুনিরা কাব্যগ্রন্থ, সনেট গ্রন্থ, সনেট গ্রন্থের নাম হচ্ছে মুহূর্তের কবিতা। নাট্যকাব্য নৌফেল ও হাতেম। নাট্যকাব্য মনে আছে তো? নাট্যকাব্য
কাব্য কিন্তু নাট্যের আকারে, মনে আছে? নাট্যকাব্য, নাট্যকাব্য কি নাটক না কাব্য? নাট্যকাব্য হচ্ছে কাব্য, নাট্যকাব্য কি কাব্য, কি আকারে? নাটকের আকারে। জি, তাহলে ফররুখ আহমেদ রচিত নাট্যকাব্য কোনটি? নৌফেল ও হাতেম। নৌফেল ও হাতেম কি জাতীয় রচনা? নাট্যকাব্য, নাট্যকাব্য। আরেকটি আছে কাহিনী কাব্য, হাতেম তাই। জি, কাহিনী কাব্য হাতেম তাই। তাই নৌফেল ও হাতেম হচ্ছে নাট্যকাব্য, হাতেম তাই হচ্ছে কাহিনী কাব্য, মুহূর্তের কবিতা হচ্ছে সনেট সংকলন, সিরাজুম মনিরা সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থ। সাত সাগরের মাঝি কাব্যে খুব বিখ্যাত কিছু কবিতা আছে, কয়েকটি কবিতার নাম একটু লিখে নেন, একটু মনে রাখবেন। কবিতা, কাব্য না। সাত সাগরের মাঝি কাব্যের খুব বিখ্যাত কয়েকটি কবিতা, একটি কবিতার নামই সাত সাগরের মাঝি। সাত সাগরের মাঝি কাব্যের একটি কবিতার নামও সাত সাগরের মাঝি, বুঝতে পারলেন? সোনার তরী কাব্যের একটি কবিতা যেমন সোনার তরী, সাম্যবাদী কাব্যের একটি কবিতা যেমন সাম্যবাদী। সাত সাগরের মাঝি কাব্যের কবিতার নাম কি? সাত সাগরের মাঝি। একটি কবিতার নাম হলো সিন্দবাদ, একটি বিখ্যাত কবিতা লাশ, একটি আমার অত্যন্ত বিখ্যাত প্রিয় কবিতা ডাহুক, একটি আপনাদের বহুল পরিচিত একটি কবিতা পাঞ্জেরি। তাহলে ফররুখ আহমেদের বিখ্যাত কিছু কবিতার নাম সাত সাগরের মাঝি, সিন্দবাদ, লাশ, ডাহুক, পাঞ্জেরি। যদি আপনাদের কখনো প্রশ্ন আসে পাঞ্জেরি কার লেখা, ডাহুক কবিতা কার লেখা, লাশ কবিতা রচয়িতাকে, সিন্দবাদ কবিতা রচয়িতা হলে ফররুখ আহমেদ, খুব বিখ্যাত কবিতা বাংলা সাহিত্যে। এবং এই কবিতাগুলি কোন কাব্যের? সাত সাগরের মাঝি কাব্যের। এই সবগুলি কবিতা কোন কাব্যের? সাত সাগরের মাঝি কাব্যের কবিতা। জি, পারলে পড়বেন, খুব বিখ্যাত, খুবই বিখ্যাত কবিতা এগুলি। জি, পড়বেন। আফরোজা আমনি, জি পড়বেন, খুব ভালো লাগবে। বিশেষ করে এই যে ডাহুক, খুব দারুণ কবিতা, পড়বেন। পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে, দরিয়া অথই ভ্রান্তি নিয়াছে তুলে, আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসে, দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা শশী, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা এরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। জি, খুব দারুণ। লাশ, সিন্দবাদ, সাত সাগরের মাঝি। তো এগুলি খুব বিখ্যাত বিখ্যাত কবিতা। জি, ফররুখ আহমেদ পড়বেন। 1974, আচ্ছা, ফররুখ আহমেদের শিশু সাহিত্য, দু একটি শিশু সাহিত্য তিনি লিখেছেন। জি, পাখির জি, শিশু সাহিত্য ফররুখ আহমেদের কি শিশু সাহিত্য, পাখির বাসা, হরফের ছড়া, ছড়ার আসর। জি, পাখির বাসা, হরফের ছড়া, ছড়ার আসর, চাঁদের আসর, চাঁদের আসর, ফুলের জলসা। ফররুখ আহমেদ রচিত শিশু সাহিত্য, বিশেষ করে এই তিনটা বেশি বিখ্যাত। পাখির বাসা, হরফের ছড়া, ছড়ার আসর। পাখির বাসা, হরফের ছড়া, ছড়ার আসর, চাঁদের আসর, ফুলের জলসা। ফররুখ আহমদ রচিত শিশু সাহিত্য, ফররুখ আহমদ রচিত শিশু সাহিত্য। হ্যাঁ, ডাহুক পাখি রাত্রে ডাকে, ঠিকই বলেছেন, ডাহুক পাখি রাত্রে ডাকে। জি, ভয়ঙ্কর কিনা জানি না, তবে ডাহুক পাখি রাতে ডাকে, গভীর নিশীথে ডাকে, এটা ঠিক। 1974 সালে মৃত্যু, 1974।
1918 সালে জন্ম, 1974 সালে, 3টি সাল মনে রাখবেন। ফারুক আহমেদ থেকে 3টি সাল মনে রাখবেন। জন্ম 1918, মৃত্যু 1974, আর সাত সাগরের মাঝি 1944 মনে থাকবে। আর বাকি কবিতার সাল দরকার নাই, চাইলে আপনি, আপনার কাছে বই আছে, কারো কাছে প্রভাত বাংলা, নিশীথ বাংলা, তাই না, জীবনযাত্রা, জি, যা যা আছে তাই নিয়ে পড়বেন। জি, তো আজকে আর না, নোমোর টুডে, অনেক দেরি হয়ে গেছে। জি, ফাইন ফাইসাল আবৃত্তি, ডাহুক কবিতা আবৃত্তি করতে গেলে আমি আর থামতে পারবো না, অনেক ইমোশনাল কবিতা, আমি ইমোশনাল হয়ে যাবো। জি, ডাহুক আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা। তো আজকে আর না, নোমোর টুডে, কোনো একদিন যদি মনে পড়ে, সময় পাই, করবো। জি, তো ভালো থাকবেন। আর পরীক্ষা আছে আজকে আপনাদের, এক্ষুনি দেরি হয়ে গেল। জি, পরীক্ষা আছে না আজকে? জি, পরীক্ষা আছে। জি, তো সবাই পরীক্ষা দেন। ওকে, জি, আচ্ছা। হাসান মাহমুদ, আপনি একটা প্রো লেভেলের মাল স্যার। যাক, যদিও পাম তবু আরাম। জি, এই যে আপনারা বলেন, প্রশংসা করেন, ভালো লাগে। কেন ভালো লাগে জানি না। জি, আমি অত বড় মাল নই, অতি বড় মাল নই, তবে আমি মাঝারি মানের মাল। কিন্তু আপনারা যে আমাকে বলেন, এতে আমি খুশি হই, ভালো লাগে। জি, আপনারা ভালো থাকবেন, আপনাদের শুভকামনা, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।